হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি। আজকে আমরা আলোচনা করব মিসলেনিয়াস 2019 সালে সাধারণ বিজ্ঞান বিষয়ে ভৌত বিজ্ঞান থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এসেছিল সেই সমস্ত কোশ্চেনের সঠিক অ্যান্সার এবং তার সঙ্গে প্রাসঙ্গিক কিছু অতিরিক্ত তথ্য। তো আজকের ক্লাসটি যারা শুধুমাত্র মিসলেনিয়াস পরীক্ষার সামনে দেবে তাদের জন্য যে গুরুত্বপূর্ণ এমনটা নয়, বিভিন্ন পরীক্ষা যেমন WBCS, WB, KP, ক্লার্কশিপ বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ সকলের জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রতিটি প্রশ্নের সঙ্গে কিছু ব্যাখ্যা বা অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে। তাই আর বেশি কথা না বলে চলো দেখিনি আজকের ক্লাসটি। তো ভৌত বিজ্ঞান বিষয়ে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল সেগুলো হলো, তেজস্ক্রিয়তা এসআই একক হলো, তেজস্ক্রিয়তা এর এসআই একক কী? অপশান এ অ্যাম্পিয়ার, অপশান বি ভোল্ট, অপশান সি বেকেল, অপশান ডি কিউই। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি বেকারেল। তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকারেল। যেহেতু বিজ্ঞানী বেকারেল এই তেজস্ক্রিয়তা বিষয়টা প্রথম আবিষ্কার করেন, তার জন্য তাকে সম্মান জানানো তার নাম অনুযায়ী এসআই একক নেওয়া হয়েছে বেকারেল। এই যে অপশান ডি দেখছো এটাও কিন্তু এই তেজস্ক্রিয়তার একক, কিন্তু এটা এসআই একক নয়। এটা কিন্তু বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করে এবং এটাই যে কনফিউশন পয়েন্ট। বিভিন্ন বইয়ে কিন্তু এই দুটোই দেওয়া আছে, কিন্তু এইভাবে উল্লেখ না যে এসআই একক নয়। অপশান ডি এটা হচ্ছে তেজস্ক্রিয়তা এসআই একক নয়। এখানে জিজ্ঞেস করছে তেজস্ক্রিয়তা এসআই একক কোনটি? এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি বেকারেল। হেনরি বেকারেল এই তেজস্ক্রিয়তা বিষয়টি আবিষ্কার করবেন। আর তেজস্ক্রিয় যে সমস্ত পদার্থ বা মেটাল আছে সেখান থেকে তিনটি রে বা রশ্মি নির্গত হয়, আলফা, বিটা অ্যান্ড গামা। মনে রাখবে যে তিনটে রশ্মি আলফা, বিটা অ্যান্ড গামা। সবচেয়ে শক্তিশালী হচ্ছে গামা রশ্মি। এবার আমরা কিছু একক এবং তার মাত্রা দেখে নেব। অ্যাংস্ট্রম এটা হচ্ছে দৈর্ঘ্য মাপা একক, খুব ছোটো ছোটো দৈর্ঘ্য মাপার জন্য এই অ্যাংস্ট্রম একক ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ক্যান্ডেলা, ক্যান্ডেলা হচ্ছে আলোর তীব্রতা। আলো যে তীব্রতা আমাদের চোখে ধাঁধিয়ে দেয়, এই যে তীব্রতা মাপার জন্য তার একক হচ্ছে ক্যান্ডেলা। আর খুবই ছোটো দৈর্ঘ্য, যেমন বিভিন্ন কোষের ধরো যে কি ব্যাস বা খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের ব্যাস, পরিধি বা দৈর্ঘ্য মাপার জন্য সেটা ভাবা হয় ফার্মি। আর তেজস্ক্রিয়তা একক তো আমরা জানলাম। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। সাধারণত অধাতবগুলি বিদ্যুৎ পরিবাহী নয়, নিচে কোনটি বিদ্যুতের পরিবাহক? দেখো, সাধারণত অধাতু যেগুলো আছে সেগুলো কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না, শুধুমাত্র ধাতুগুলো বিদ্যুৎ পরিবহন করে। তো আমাদের এই বিজ্ঞানে এমন একটা বিষয় আছে যেটা অধাতু কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে, সেই অধাতু কোনটি? অপশান এ দেখো ডায়মন্ড, অপশান বি গ্রাফাইট, অপশান সি সালফার, অপশান ডি ফ্লোরিন। তো অধাতু বিদ্যুৎ পরিবহন করতে হবে, এটা হচ্ছে অপশান বি গ্রাফাইট। গ্রাফাইট। আর একটা বিষয় এখানে জেনে নাও, এই যে ডায়মন্ড, গ্রাফাইট, ফ্লোরিন এগুলো হচ্ছে কার্বনের উদ্ভিদ। এই যে কার্বন সি দিয়ে যাকে ডিনোট করা হয়, এই কার্বনের উদ্ভিদ হচ্ছে এই ডায়মন্ড, ফ্লোরিন অ্যান্ড গ্রাফাইট। আর ডায়মন্ডের কি সবথেকে উজ্জ্বল দেখায় এর কারণ কি? ডায়মন্ডের প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি, তার জন্য এই ডায়মন্ডকে উজ্জ্বল দেখায়। যদি প্রশ্ন হয় যে ডায়মন্ডকে সবচেয়ে উজ্জ্বল দেখায় কেন, তো এটা হচ্ছে প্রতিসারাঙ্কের জন্য ডায়মন্ডকে উজ্জ্বল দেখায়। তারপর দেখো গ্রাফাইট অধাতু হলে বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম, এটা আবার লিখে দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, সূর্যের যে শক্তি, সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। এই সূর্য থেকে আমাদের দেহ কিন্তু শক্তি আসে। কীভাবে? সেটা হচ্ছে খাবারের মাধ্যমে, কারণ গাছ খাবার তৈরি করার সময় সূর্যের কাছ থেকে শক্তি নেই, সেটা স্থিতিক শক্তি হবে খাদ্যের মধ্যে জমা হয়। তো এই যে সূর্য শক্তি কীভাবে উৎপন্ন হয়, তো অপশানগুলো একটু দেখো। অপশান এ বলছে হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণু রাসায়নিক বিক্রিয়ার দরুন এখানে শক্তি উৎপন্ন হয়। অপশান বি বলছে হাইড্রোজেন হিলিয়াম পরমাণু ফিউশন বিক্রিয়ার দরুন এখানে শক্তি উৎপন্ন হয়। হিলিয়াম পরমাণু ফিশন বিক্রিয়ার দরুন হয়, না হাইড্রোজেন পরমাণু তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার দরুন হয়? তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি ফিউশন। হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, সূর্যে প্রচুর পরিমাণে হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম পাওয়া গেছে, তো সেই হাইড্রোজেন হিলিয়াম পরমাণু ফিউশন বিক্রিয়ার দরুন এই যে সূর্যের শক্তি আসে। আর এই যে ফিশন প্রক্রিয়া, এই যে ফিশন একটা বিক্রিয়া, এটার উপর ভিত্তি করে পারমাণবিক বোম সৃষ্টি হয়। হিরোশিমা নাগাসাকির উপর যে পারমাণবিক বোম ফেলা হয়েছে এই ফিশন বিক্রিয়া দরুন হয়েছে।
আর ফিউশন বিক্রিয়া হয় হাইড্রোজেন বোম, এটা মনে রাখবে যে হাইড্রোজেন বোম তৈরির যে নীতি সেটা হচ্ছে ফিউশন প্রক্রিয়া, আর পারমাণবিক বোম তৈরির যে নীতি সেটা হচ্ছে ফিশন প্রক্রিয়া। এটা একটু কনফিউশন হয়, দেখো ফিস শব্দ হয় কোথায়, যখন আমরা একটা যে স্টার যে বম বা ছোটো ছোটো বাচ্চাদের খেলনা যে বমগুলো হয় দেখবে আগুন দিলে ফিস করে শব্দ হয়। তো এটা মনে রাখবে যে ফিশন নিচে সংগঠিত হয়, আর ফিউশন সেটা আকাশে হয়, মানে সূর্য হয়। এইভাবে মনে রাখবে, তাহলে দেখবে সহজে মনে থেকে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয়। তাহলে দেখো সংকট যে উষ্ণতা তার নিচে উপযুক্ত চাপ যদি দেওয়া যায় সেই গ্যাসটি তরলে পরিবর্তিত হয়ে যাবে। এর কারণটা কি? তো এই চারটে কারণ আছে। দেখো, অণুগুলির নির্দিষ্ট আয়তন আছে, অণুগুলি বিক্ষিপ্তভাবে ছুটে বেড়ায়, অণুগুলির মধ্যে আন্ত আণবিক বল কাজ করে, অণুগুলি গোলাকার। তো এই যে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিণত হয়, এর কারণ হচ্ছে অণুগুলির মধ্যে আন্ত আণবিক বল কাজ করে। তার জন্যই সংকট উষ্ণতার নিচে যখন নিয়ে যাওয়া হয় গ্যাসকে এবং উপযুক্ত চাপ দেওয়া হয় তখন সেটা তরলে পরিবর্তিত হয়ে যায়। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5, শর্ট সার্কিট বা ওভারলোডিং। শর্ট সার্কিট জিনিসটা কি? হঠাৎ করে আমাদের মানে গৃহ বা আমাদের যে লাইন কারেন্ট পোল থেকে কারেন্ট নেওয়া হয় সেই কারেন্টের প্রবাহ মাত্রা হঠাৎ করে বেশি হয়ে যায়, এটা হচ্ছে শর্ট সার্কিট বা ওভারলোডিং যাকে বলছে। বা অনেক সময় ভোল্টেজ অনেক কমেও যায়। তো ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলি রক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতিটি হলো, তাহলে শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে আমাদের যে গৃহ সরঞ্জাম, টিভি বলো, এসি বলো, ফ্রিজ বলো বা অন্যান্য যে সমস্ত জিনিস মানুষ তার আরাম আয়েশের জন্য ব্যবহার করছে সেগুলিকে মানে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য কী করা হয়? অপশান এ আর্থিং, অপশান বি ফিউজ ব্যবহার করা হয়, অপশান সি স্টেবিলাইজার ব্যবহার করা হয়, না বৈদ্যুতিন মিটার ব্যবহার করা হয়। তো গৃহ সরঞ্জামগুলিকে রক্ষার জন্য ব্যবহার করা হয় ফিউজ তার ব্যবহার করা হয়। ফিউজ খুবই সূক্ষ্ম মিহি তার, এই তারটা তৈরি করা হয় টিন এবং সীসা মিশ্রণ থেকে। এটাও কিন্তু মনে রাখবে যে ফিউজ তার কীভাবে তৈরি হয়, টিন প্লাস সীসার একটা মিশ্র ধাতু হয়েছে বা সংকর ধাতু হয়েছে এই ফিউজ। এই ফিউজে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ যখন বিদ্যুৎ যায় এর ভিতর দিয়ে কিন্তু বিদ্যুৎ চলে যায়, কিন্তু হঠাৎ করে যখন এর ভিতর দিয়ে বেশি বিদ্যুৎ যাবে তখন কী হবে, এই যে ফিউজটা এটা কিন্তু গলে যাবে, তখন এই যে কানেকশান বিচ্ছিন্ন হয়ে যাবে, তাহলে আমাদের হাউসে থাকা জিনিসপত্রগুলো কিন্তু বেঁচে যাবে। এইভাবে হচ্ছে ফিউজ কাজ করে থাকে। আর স্টেবিলাইজার কি? স্টেবল মানে একদম সমান একই লেভেলে থাকা। তো হঠাৎ করে বিদ্যুৎ যেন বেশি না চলে আসে, কম যাতে না চলে আসে, একদম ঠিকভাবে মানে স্টেবল একই পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করার কাজই হচ্ছে স্টেবিলাইজার। ধরো যে কি একটা এসি চালাচ্ছি, তো হঠাৎ করে বিদ্যুৎ কমে গেল, মানে সেখানকার যে কম্প্রেসার তার ক্ষতি, হঠাৎ করে বিদ্যুৎ বেশি হয়ে গেলো, তো এই যে কমা বা বেশি হওয়া এই জিনিসটাকে স্টেবল বা সমান করার জন্য ব্যবহার করা হয় স্টেবিলাইজার। এখানে আর একটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখবা, গৃহে বিদ্যুতায়নের সমান্তরাল বর্তনী ব্যবহার করা হয়। আমাদের যে গৃহে যে বিদ্যুতায়ন করা হয় সেটা হচ্ছে সমান্তরাল সজ্জাই করা হয়। আর এই যে জিনিসপত্রগুলো বিভিন্ন জিনিসপত্রের জন্য এসি ফ্রিজ থাকে, এগুলো হচ্ছে শ্রেণী সজ্জায় রাখা হয়। দেখো নেক্সট কোশ্চেন, রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক থাকে, ধ্রুবক মানে একই থাকে, তা হলো তড়িৎ প্রবাহ মাত্রা, অপশান বি বিভব পার্থক্য, অপশান সি তড়িতের পরিমাণ, অপশান ডি যে বিভব পার্থক্য ও তড়িতের পরিমাণ দুটোই। তো রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক থাকে সেটা হলো বিভব পার্থক্য। আর এই যে বিভব পার্থক্য এসআই একক হচ্ছে ভোল্ট, বিভব পার্থক্য এসআই একক ভোল্ট। বিভিন্ন এক্সামে কিন্তু জিজ্ঞেস করে থাকে যে বিভব পার্থক্য এসআই একক কি, ভোল্ট। আর তড়িৎ প্রবাহ এসআই একক আমরা সবাই জানি সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। একটা তার দিয়ে কতটা বিদ্যুৎ যাচ্ছে সেটা পরিমাপ করা হয় অ্যাম্পিয়ার এককে, তাই তড়িৎ প্রবাহ এসআই একক হলো অ্যাম্পিয়ার। এই ছিল আজকে আমাদের ভৌত বিজ্ঞান থেকে 6টি কোশ্চেন এবং তার সঙ্গে অতিরিক্ত তথ্য। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ, লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না।